নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা শুরু করছি আনন্দ সকাল। গতকাল ছিল বিজয় দিবস, কিন্তু উৎসব উদযাপন এক জায়গায় আর বাংলাদেশের অভ্যন্তরে অসহিষ্ণুতা কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। যেই মুখ খুলেছেন সেই কিন্তু একেবারে টার্গেট হয়ে গিয়েছেন। আর এখন রবীন্দ্র ঘোষ তিনি কিন্তু একেবারে অকপট এবং নিজের যে সিদ্ধান্ত তাতে অটল রয়েছেন। আগামী 2 তারিখ যে শুনানি হবে এই সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের, ফের তিনি সওয়াল করবেন। কলকাতায় এসেছেন তিনি এবং সেখানে দাঁড়িয়ে জোর গলায় আবারও দাবি করছেন যে হিন্দুদের কণ্ঠ রোধ করার চেষ্টা যতই হোক না কেন তিনি বারবার সরব হবেন। পাশাপাশি রমেন রায়, অন্য এক আইনজীবী, তিনি কিন্তু মার খেয়ে একেবারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাংলাদেশে। আলোচনা করবো যারা রয়েছেন, প্রথমে পরিচয় করে দেবো। সমীর চট্টোপাধ্যায় রয়েছেন জয় মল্লিক, আইনজীবী শ্রমিক বাগচি রয়েছেন এবং প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। অপরাধ শুধুমাত্র হিন্দু হওয়া এই মুহূর্তে বাংলাদেশে, আর তাই হিন্দুদের অধিকারের জন্য যিনি সোচ্চার হয়েছেন তাকেই কিন্তু মার খেতে হয়েছে, হুমকি হুঁশিয়ারির মুখে পড়তে হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে সওয়ালের তোড়জোড় করছিলেন, আর সেই কারণেই চিন্ময় কৃষ্ণের শুনানি ঠিক আগে চট্টগ্রামের আইনজীবী রমেন্দ্রনাথ রায়কে এভাবেই পিটিয়ে আধমরা করে দিয়েছিল বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদীরা। সেদিন থেকে আজ পর্যন্ত তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছেন। দিনে দিনে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। বাংলাদেশ থেকে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সেই অভিশপ্ত দিনের কথা জানিয়েছেন আইনজীবী রমেন রায়। প্রথমে অনেক গণধোলাই দিয়েছে কয়েকজন মিলে, তারপরে ওনাকে চরমভাবে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। সেই আঘাতে মাথার পুরা খুলিটা সাইডে বের করে রাখতে হয়েছে। জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেফতার করা হয়েছিল 25শে নভেম্বর এবং তার মুক্তির দাবিতে শাহবাগে প্রতিবাদ জমায়েত হয়েছিল 26 তারিখ। আর সেখানেই উপস্থিত ছিলেন বছর 48-এর আইনজীবী রমেন্দ্রনাথ রায়। আর সেই জমায়েতেই বর্বরোচিত হামলা চালানো হয়। ভাইরাল ভিডিওতেই দেখা যাচ্ছে কিভাবে একেবারে লাঠি নিয়ে মৌলবাদীরা দাপিয়ে বেড়াচ্ছে জমায়েতের মধ্যে। এখানেই বিভৎস মারধর করা হয় আইনজীবী রমেন রায়কে। খুলির একটা অংশ ফেটে গিয়েছে, তারপর থেকে আর জ্ঞান ফেরেনি তার। খুলি সরিয়ে রেখে চিকিৎসা চলছে, কিন্তু এই বিপুল খরচ কিভাবে বহন করবে মধ্যবিত্ত পরিবার, তাতেই তাদের কপালের চিন্তা। চিন্ময় প্রভু যেদিন অ্যারেস্ট হয়েছিল ওই দিন শাহবাগে গিয়েছিল, ওনার ওই মুক্তির আন্দোলন হচ্ছিল, ওখানে দেখেছি একটা ভিডিও পেয়েছিলাম, ওটাতে দেখেছি লাঠি দিয়ে বাড়ি মেরেছিল। মাথার ইয়েটা এক সাইডে খুলিটা খুলে রাখা হয়েছে, এটাই মেজর। আর সারা শরীরে তো আছে অনেক, মাথার আঘাতটাই সবচেয়ে মেজর। যা আমাদের পরিবারের উপর দিয়ে যাচ্ছে আমরা জানি না, আমরা পরিবারের আরো সবাই বেঁচে থাকবো কিনা। মিস্টার চট্টোপাধ্যায়, যে আতঙ্কের ছাপ এখনো রমেন রায়ের পরিবারের মধ্যে, খরচের প্রসঙ্গ তো আলাদা, কিন্তু এই মুহূর্তে তাঁরাও কিন্তু রীতিমতো প্রাণের আশঙ্কায় ভুগছেন। এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে পরিসংখ্যানটা দেওয়া হয়েছিল এফআইআর আর গ্রেফতারে, সেটা কিন্তু পুরোটাই অক্টোবর পর্যন্ত। নভেম্বর অনওয়ার্ডস যে অশান্তি ডিসেম্বর মাসেও অব্যাহত রয়েছে, সেখানে কতগুলো মামলা দায়ের হয়েছে, কতজনকে গ্রেফতার করা হয়েছে, রমেন রায়ের ওপরে যেভাবে হামলা হয়েছে সেই ঘটনাতেই বা কতজন গ্রেফতার, বাংলাদেশ সরকার একেবারে নীরব। দেখুন, বাংলাদেশ সরকার, বোথ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ দি পুলিশ অ্যান্ড সেনা, এরা কিন্তু সক্রিয়ভাবে হিন্দুদের, এই সনাতন হিন্দু সমাজ এবং তাদের যে সাপোর্টার যারা আছে তাদের উপর অট্রসিটি চালিয়ে যাচ্ছে। এটা কিন্তু ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে যত আপনার আর্টিকেল 21 অ্যান্ড 20 কমপ্লিটলি ভায়োলেট করছে এরা করছে। কিন্তু আমাদের যে দ্বিপাক্ষিক যে বৈঠক হয়েছে বিদেশ সচিব পর্যায়ে, সেখানে কিন্তু কথাটা উঠেছিল যে এদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের। কিন্তু নিরাপত্তা তো দূরের কথা, এদের উপর অট্রসিটিস, বিভিন্ন রকমের অট্রসিটিস একদিকে চালিয়ে যাচ্ছে এই যে মৌলবাদী মুসলিম সংগঠনগুলো, প্লাস এর সঙ্গে রয়েছে বিএনপি অ্যান্ড আদার্স। সুতরাং এখন দেখা যাচ্ছে যে দুটো ফোর্স এদের পিছনে লেগে আছে, একটা হচ্ছে মৌলবাদী সংস্থা, আর একটা হচ্ছে বকলমে করছে যেটা, সেটা হচ্ছে অন্তরিম যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তারাও কিন্তু এদের বাংলাদেশ থেকে উৎখাত করার জন্যে উঠে পড়ে লেগেছে। এবং যদি বাংলাদেশে মৌলবাদী সংস্থা, পার্টিকুলারলি আইসিস বা যদি আল কায়দা বা অন্য কোনো ফান্ডামেন্ট যারা
আপনাকে বারবার আমি বলছি, যারা এখানে আপনার সালাফি ইডিওলজি অর্থাৎ এস্টাবলিশমেন্ট অফ ইসলামিক রুল এখানে কায়েম করতে চায়, তারা যদি সক্রিয় হয়ে ওঠে তাহলে কিন্তু যে নর্মাল যে আমরা যাকে মুসলিম বলি বা ইসলাম যাকে বলি তাদের উপরে অনস্লট চলবে। এবং দেখা যাচ্ছে যে এখন আমরা বিভিন্ন স্টেটমেন্ট দেখছি যে নারীদের উপর যে নির্যাতন এবং নারীদের উপর যে অত্যাচার চলছে ইন দ্য নেম অফ ইসলাম, রুল অফ ইসলাম, শরিয়াতের নামে, সেগুলো কিন্তু একদম সহ্য করা যায় না। কিন্তু এর প্রোটেকশনকে দেবে, প্রোটেকশন দেওয়ার তো কোনো ব্যবস্থা নেই। আমরা প্রোটেস্ট করতে পারি, কিন্তু আমরা তো বাংলাদেশে যে পড়ে এদের অট্রসিটি বন্ধ করতে পারি না একেবারে। এবং বাংলাদেশের এই মুহূর্তে পরিস্থিতি সম্পর্কে সমীরদা, ভারতবর্ষ যতই সরব হওয়ার চেষ্টা করুক, বিদেশ সচিব পর্যায়ে থেকে একেবারে সরাসরি বার্তা দেওয়া হোক না কেন, বাংলাদেশ সরকার তো স্বীকার করতেই রাজি নয় যে তাদের দেশের অভ্যন্তরে এই ধরনের অশান্তিগুলো হচ্ছে। বরং তারা এই মুহূর্তে পাকিস্তানকে তাদের অন্যতম ঐতিহাসিক বন্ধন রয়েছে বলে কোথাও কাছে টানার চেষ্টা করছে। কিন্তু আশঙ্কার জায়গাটা এটাই যে বাংলাদেশের ভেতরের অশান্তি যদি তারা নিজেরা স্বীকার না করে, সংখ্যালঘুরা যে নিপীড়িত তাদেরকে প্রোটেকশন যদি তারা না দেয়, পাকিস্তানের দিকে যদি তারা বন্ধুর হাত বাড়িয়ে দিতে চায়, তাহলে কোথাও হিতে বিপরীত হবে না তো? দেখুন, ৭১ সালের ঘটনাটাই তো পাকিস্তানের বিরুদ্ধে প্রায় ৯৩,০০০ সৈন্যকে এই মুক্তিযোদ্ধা বাহিনী এবং ভারতের সেনা যেভাবে রুদ্ধ করে আজকে তাদের মুক্তিযোদ্ধা হিসেবে যে বিজয় দিবস গতকাল পালিত হলো দিনটি, তো স্বাভাবিকভাবে তারা যদি শত্রুকে আজকে বন্ধু ভাবে, তাহলে অর্থাৎ একটা পাকিস্তানি মৌলবাদী আজকে বাংলাদেশকে গ্রাস করেছে, তারা হচ্ছে অত্যন্ত কট্টরপন্থী। এবার বাংলাদেশের সংখ্যালঘু সহ সমস্ত নাগরিকের জীবন স্বাধীনতা সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু সেই দেশের সরকারে। এই অন্তর্বর্তী সরকারে ইউনিস কিন্তু এসে সেই প্রতিশ্রুতি দিয়েছিল। আপনি যদি দেখেন ২০০৯ থেকে আপ টু ২৪ অর্থাৎ ১৫ বছর শেখ হাসিনা রাজত্ব করেছে, সে তাকে ৫ তারিখে সরিয়ে দিল, দিয়ে নতুন একটা সরকার গড়ল। তাদের আজকে বাংলাদেশের যে গণপ্রজাতান্ত্রিক দেশ, অর্থাৎ আমরা দেখছি আজকে গণতন্ত্র অর্থাৎ সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার নেমে এসছে, আজকে গোটা বিশ্ব চিন্তিত। স্বাভাবিকভাবে ভারত রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র বাংলাদেশ, তাদের সাথে যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে সম্পর্ক, সেটা আমাদের অটুট এতদিন আছে। তা সত্ত্বেও যে ঘটনা ঘটছে, তাতে কিন্তু সেই সরকারের দায় এবং দায়িত্ব এবং কর্তব্য এটা কিন্তু তাদেরকে নিতে হবে। যদি না নেয়, দেখুন যেভাবে মানবাধিকার, এই যে আপনি আজকে রমেন রায়ের কথা বলছিলেন, কি দুর্ভাগ্যজনক ঘটনা। কালকে দেখছিলাম যে রবীন্দ্রনাথ ঘোষ, তিনি আইনজীবী, ৭৫ বছর বয়সী একজন আইনজীবী, তিনি আজকে সওয়াল করতে পারছেন না, বাড়ি বাড়ি আজকে আইনজীবীদের। একদম, আমি রবীন্দ্র ঘোষের সেই দাবি, সেই বক্তব্য শোনাবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে একদিকে যখন মার খেলেন আইনজীবী রমেন রায়, যেদিনকে একেবারে জমায়েতের ওপরে বেমালুম লাঠি চার্জ হলো, সেই ঘটনায় কতজন গ্রেফতার হয়েছে, এবং এই আইনজীবীদের যখন নিরাপত্তা দিতে পারলো না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, তারপর এখন যখন রীতিমতো মৃত্যুর সঙ্গে তিনি পাঞ্জা লড়ছেন, সেই খরচও কিন্তু বইতে হচ্ছে তাঁরই পরিবারকে। বাংলাদেশ সরকার কিন্তু সেখানেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। সরকার থেকে আমাদেরকে যোগাযোগ করেছিলেন, সহযোগিতা করবেন, তারপরে হচ্ছে ওনারা আর পরবর্তীতে যোগাযোগ করেন নাই। আমি পরবর্তীতে আবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ওনার ফোনটা রিসিভ করেন নাই। আমাদের কোনো সহযোগিতা অর্থনৈতিক ভাবে পাইনি। আজকে কতটা দিন হলো সেই আইসিইউতে সেই অবস্থায় পড়ে আছে, উনি কোনো অজ্ঞান অবস্থায় পড়ে আছে। বাংলাদেশে প্রাইভেট একটা হসপিটাল, যেখানে প্রতিদিন অনেক কস্টলি, বাংলাদেশি প্রায় ১-১.৫ লাখ টাকার উপরে যাচ্ছে। এখন ওনার যেটা চিকিৎসা প্রয়োজন, সেটা হচ্ছে উন্নত চিকিৎসার প্রয়োজন, সেটা এদেশে সম্ভব না। ওনার যে সাপোর্ট দরকার, যেটা আইসিইউ সাপোর্ট, নিউরো আইসিইউ সাপোর্ট, সেটা বাংলাদেশে এখন পসিবল না। আপনারা কি ভারতে নিয়ে আসার চেষ্টা করছেন? অ্যাকচুয়ালি আমাদের তো সেই ক্যাপাবিলিটি নাই। এখন ওনাকে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্সে নিতে হবে। এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার জন্য তো অনেক প্রসিডিউর আছে, অনেক খরচের ব্যাপার আছে, যেটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে সেটা সম্ভব নয়।
জয়, বাংলাদেশ সরকার সাহায্য করবে কেন? বাংলাদেশ সরকার তো স্বীকারই করে না যে সে দেশের মধ্যে সংখ্যালঘুরা এখন সমস্যার মধ্যে রয়েছেন, তারা নিপীড়িত হচ্ছেন। এবং বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভোটটা হবে কি হবে না। বিএনপি ভোট করাতে চায়, কিন্তু ইউনূস তিনি চান না। তিনি বলছেন গোটা ভোটার তালিকাটা সংশোধন করে তাহলে 26 সালে ভোট করানো যেতে পারে। তাহলে এই মুহূর্তে ক্ষমতায় কে থাকবেন? রাশ কারাতে থাকবে? বন্ধু হিসাবে কাকে পাশে নেবেন? পশ্চিমবাংলা দখল করবেন কিনা? এইগুলো তো বাংলাদেশ সরকারের প্রাইমারি ভাবনা। কি রমেন রায়, তার কি হবে? ভাবার সময় কোথায়? না, এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, একটাই কথা বলতে হয়, সেটা হচ্ছে 1971 সালে যে দেশ তাদের এই মুক্তিযুদ্ধে তাদের পাশে দাঁড়ালো, সেই দেশ নাকি আজকে তাদের শত্রু। তারা আজকে হাত তুলে শপথ নিচ্ছে যে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের হুঙ্কার ডাকতে হবে, আন্দোলন করতে হবে। একটাই শব্দ মুখে আসছে, সেটা হচ্ছে অকৃতজ্ঞ। আর এই রকম অকৃতজ্ঞ মানুষ যেখানে ওখানে তারা এরকম প্রদর্শন করছে, সেখানে রাষ্ট্রনেতা যাকে বলে, সেই রাষ্ট্রনেতার ভূমিকা কি? আজকে বলুন তো, 130 কোটির ভারত, এই 130 কোটির ভারতে একজন মাইনরিটি বলতে পারবে যে আমি মাইনরিটির হওয়ার কারণে কেন্দ্র সরকারের কোনো সুবিধা পাইনি? আজকে বাংলাদেশে কি দেখছি? ওয়ান অ্যান্ড অনলি রিজন, সেটা হচ্ছে মাইনরিটি হিন্দু, তার জন্য তারা সুযোগ সুবিধা পাবেন না, তারা মার খাবেন। আজকে আইনজীবীরা মার খাচ্ছেন। আপনি ভাবতে পারছেন এটা যদি পশ্চিমবঙ্গের বুকে যারা আজকে বড় বড় কথা বলে, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে ফিরাদ হাকিম থেকে শুরু করে বাকি হুমায়ুন বাবু থেকে শুরু করে, তারা যখন কোনোদিন কোর্টে দাঁড়াবে, কোর্টে গিয়ে তারা নিজের কোর্টে গিয়ে তারা যখন নিজের জন্য জাস্টিস চাইবে, সেই সময় চারিদিকের আইনজীবীরা যদি বলে আমরা আপনার জন্য কোনোদিন আইনজীবী হয়ে লড়বো না, জাস্ট পিকচারটা একবার ভেবে দেখুন। তার মানে কি? রাষ্ট্রনেতা একটা বড় ইম্পর্টেন্ট জায়গা, সেই রাষ্ট্রনেতাকে ডিসিশন নিতে হয়, কড়া হাতে পদক্ষেপ নিতে হবে। আজকে ইউনিট সরকার নিচ্ছে কি? ইউনিট সরকার তারা দায় এড়িয়ে যাচ্ছে, তারা বলছে কিছু হয়নি। বন্ধুত্বের হাত কোথায় এগিয়ে দেবে ভারত সরকার? সেই যে যদি তারাই এগিয়ে না আসে বন্ধুত্বের জন্য। একেবারেই তাই। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরের চিত্রটা কি? যারাই লড়তে যাচ্ছেন, হয় চিন্ময় কৃষ্ণর হয়ে বলতে গেলেই সেখানে কিন্তু তাকে একেবারে টার্গেট করা হচ্ছে। যেমন টার্গেট হয়েছিলেন রমেন রায়, ঠিক তেমনই টার্গেট হয়েছেন কিন্তু রবীন্দ্র ঘোষ। আর তিনি কিন্তু প্রাণের ঝুঁকি নিয়েও 2 তারিখ সওয়ালে অংশগ্রহণ করবেন, এমনটাই বলছেন। দেখুন। আপনার আবেগ এবং যন্ত্রণা আমি বুঝতে পারছি, যে মুক্তিযোদ্ধারা কোনো রকম ধর্মীয় ভেদাভেদ ছাড়া প্রাণের ঝুঁকি নিয়ে ওই খান সেনাদের সামনে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের সীমিত সামর্থ্য, প্রায় অস্ত্রহীন অবস্থায় ওই টক্কর দিয়েছিল 1971 ইতিহাসে আমরা পড়েছি। বা তাদের একজন হয়ে আজকে ধর্মের ভিত্তিতে বিভাজন দেখে আপনার যন্ত্রণা হচ্ছে। কিন্তু আপনার কাছে শেষ প্রশ্নটা অন্য জায়গা থেকে, আজকে এতটা ঝুঁকি নিচ্ছেন, আপনি প্রাণের ঝুঁকি নিচ্ছেন এই দেশের মাটিতে, কলকাতায় বসে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এত কথা বলছেন, এরপর যখন ও দেশে ফিরে যাবেন এবং সরাসরি একেবারে ওই 2 তারিখের শুনানিতে হাজির হবেন, আমাদের সবার তরফ থেকে অনুরোধ, এপাশের এবং ওপাশেরও সমস্ত সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষের তরফ থেকে আপনি সাবধানে থাকবেন। কিন্তু এখানে আমার প্রশ্ন যে আপনার মানে কোনো ভয় লাগছে না যে একটা রাষ্ট্রশক্তি যারা কিন্তু আপনাকে ইতিমধ্যেই বোধহয় শত্রু ঠাউরেছে, এবং ভবিষ্যতে যেহেতু আপনি পশ্চিমবঙ্গে এসেই এত কথা খোলাখুলি বললেন, আরও বেশি রকম শত্রু ঠাউরাতে পারে? আপনি কথাটা ঠিকই বলেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। কিন্তু আমাকে তো মরতে হবে একদিন, টুডে অর টুমরো আমি মরে যাব, আমি তো বাঁচবো না। ওই দিনে তো আমি মারা যেতে পারতাম, যেদিন আমি কোর্টে ছিলাম সেদিনও তো মারা যেতে পারতাম। আমি মনে করেছি আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, আর যারা মারামারি করছে তারা তো আমার বন্ধু, দে আর দি অ্যাডভোকেটস অফ দি বার অ্যাসোসিয়েশন, তারা তো আমার থেকে দূরে নয়। যেহেতু আমি কোনো রাজনীতি করি না, আমি মানবাধিকারে বিশ্বাস করি এবং আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, আমি লয়ার। তো ওনারা আমার বন্ধু হয়ে আমার গায়ে হাত দিচ্ছে, আমার জুনিয়র হয়ে আমার গায়ে হাত দিচ্ছে, এর থেকে বেদনার আর কি হতে পারে? তাইলে আমি ওখানেই মরে যাই। আমি মনে করি আমার ওখানেই মরে যাওয়া দরকার, যেখানে আমার জুনিয়ররা আমাকে মারধর করছে বা করার চেষ্টা করছে। আমি এইটা ভাবি, আমি দেশ স্বাধীন করেছিলাম তখনও তো মরে যেতাম, তখন তো যুদ্ধ করেছি। এখন না হয় ওদের হাতে মৃত্যু হবে। আমি প্রমাণ করে দিতে চাই
উইথ অল রিগার্ডস, অল রেসপেক্ট, আমি বলতে চাই যারাই মানবাধিকারে হাত দেবে আমরা এর উপরে যাব, জাতিসংঘে যাব। আমরা প্রয়োজনে জাতিসংঘে আন্দোলন করে এদেরকে মানবাধিকার শেখানোর জন্য পরামর্শ দেব, কারণ ওনারা মানবাধিকার শিখে নেয়। হাসিনা জমানাতেও কিন্তু সেই একইভাবে হেনস্থা হতে হয়েছিল রবীন্দ্র ঘোষকে, এবং গত 4 মাসে অন্তর্বর্তী সরকারের আমলেও কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, এমনটাই বললেন তিনি। এই মুহূর্তে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে। কাদের প্রতিকার করার দায়িত্ব? সেটা হচ্ছে প্রশাসনের। তারা ব্যবস্থা নিচ্ছে না। তৃতীয়, যে একেবারে শেষ, আমাদের দেশেও বিভিন্ন ক্ষেত্রে প্রশাসন ব্যবস্থা না নিলে মানুষ চোখ বন্ধ করে যার দ্বারস্থ হয় সেটা হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগের মানবাধিকার কর্মী হিসেবে বিচার বিভাগের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন বা কতটা আশাবাদী এই অসহায় পরিস্থিতি থেকে উত্তরণের উপায়টা কি বলে আপনি মনে করছেন? জুডিশিয়ারি বাংলাদেশে কি অবস্থার মধ্যে আছে এটা আমি আপনাকে বুঝাতে পারবো না। আমি গোপালগঞ্জে, যেখানে শেখ হাসিনার বাড়ি ছিল, আজকে 5 বছর আগে একইভাবে আমাকে গাউন ধরে টানাটানি, আমার কোট ধরে টানাটানি ইন প্রেজেন্স অফ দি ম্যাজিস্ট্রেট লয়াররা করেছে। সেটারও আমার এখন তুলে ধরতে হচ্ছে, কারণ এটা একটা একই ঘটনা। এই তখন যেভাবে, তখন আওয়ামী লীগ ছিল, তখন আওয়ামী লীগের সময় এই ঘটনা ঘটেছে। তখন আমার এই কোর্ট ধরে টানাটানি, আমি মামলা করলাম। ম্যাজিস্ট্রেট আমাকে বললেন আপনি আমার চেম্বারে চলে আসেন, সেখানে আপনি পুলিশ ডাকছে, পুলিশ আসছে। পুলিশ আসার পরে বলেছে আপনি একটা মামলা করেন। আমি মামলা করলাম। টিল টুডে, আজকে পর্যন্ত সেই মামলার কোনো বিচার হয়নি। বরঞ্চ ওনারা যারা পাপিটেটার, যারা এরা লয়ার, কেউ সেক্রেটারি, কেউ প্রেসিডেন্ট অফ দি বার অ্যাসোসিয়েশন অ্যাট গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট, সেখানে আমি আহত হলাম। আমি মামলা করলাম। ওনারা মামলা করার পরে মামলাটা আমাকে বলছে উইথড্র করে ফেলেন। আপনিও লয়ার, আমিও লয়ার, আপনাকে একটু উইথড্র করলে ভালো হয়। আমার কাছে আসলে হাইকোর্টে আসছে ওনারা প্রায় 7-8 জন লয়ার আসামি এই কেজের। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই মামলাটা তড়িঘড়ি করে ওনারা উইথড্র করার জন্য চেষ্টা করেছে। আমি একটা মাত্র দিন ছিলাম না, সেই দিন এসে কোর্টে আমাদের বার কাউন্সিল আছে, বার কাউন্সিল এটা বিচার করে। বার কাউন্সিলে এসে ওদিন একদিন না থাকার কারণ, একটা দিন আমি অসুস্থ ছিলাম, সেই দিন মামলাটা ডিসমিস করে দিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার একদিন মাত্র আমি না থাকার কারণে মামলাটা কি করে ডিসমিস হইতে পারে? আমি আবার আপিল করেছি, বলেছি আমি আবার আপিল করব, আমি এটাকে সারভাইভ করতে চাই। এই ধরনের এই ঘটনাগুলো একের পর এক হচ্ছে। আমি শ্রমিক বাগচির কাছে এই জায়গায় আসবো। শ্রমিক, তাহলে এই ধরনের নির্ভীক আইনজীবী তিনি আবারও বলছেন তিনি 2 তারিখ দাঁড়াবেন, কিন্তু আখেরে বিচার ব্যবস্থার পায়ে যদি এভাবে শেকল পরিয়ে রাখা হয়, তাহলে সত্যিই তো বাংলাদেশের মানুষজন, সংখ্যালঘু মানুষ, তারা সত্যিই কি বিচার ব্যবস্থা পর্যন্ত, দোরগোড়া পর্যন্ত পৌঁছতে পারবেন? এটাই হচ্ছে সবথেকে বড় এখন প্রশ্ন বাংলাদেশে। কারণ হচ্ছে যে আইনজীবীরা, সাধারণ যারা আইনজীবী, এই ভদ্রলোকের কথা শুনলাম, আরেকজনও আপনারা দেখালেন যে তিনি কিভাবে আক্রান্ত হয়েছেন এবং হসপিটালে ভর্তি হয়েছেন, সেটা তো মানে আমরা দেখেইছি। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ওখানে আমার কিছু পরিচিতি লেভেলে আইনজীবী যারা রয়েছেন তারা বলছেন যে আমরাও প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে আছি। আমরা মানে কোনো মামলা করার আগে বা কোনো কিছু মানে সেটা সরকারের বিরুদ্ধে যদি আমরা কোনো গিয়ে কথা বলি, দেখুন কোর্টে সাধারণত মানুষ এসে তার গ্রিভ্যান্স সেটা সরকারের বিরুদ্ধে হতে পারে অথবা তার অন্য কোনো সমস্যা নিয়ে হতে পারে, সেটা তারা জানাবেই। কিন্তু এখানে দেখা গেল যে এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের সাধারণ মানুষ তারা আইনজীবীদের ওপরে কতটুকু ভরসা রাখতে পারবেন? যদিও আমি বলবো বাংলাদেশের যারা মানবাধিকার সংগঠন, উনি মানবাধিকারের কথা বললেন, মানবাধিকার সংগঠন যারা রয়েছে তারা কিন্তু এখন ভালো কাজ করছে। কারণ আমি ব্যক্তিগতভাবে বলবো যে কালকে কিছু মানবাধিকার সংগঠনের সঙ্গে আমার কথা হয়েছে যারা ভারতবর্ষেও কাজ অতীতে করেছে এবং পরবর্তীকালে করবে, বাংলাদেশে তারা কাজ করছে, তারা বলছে, এবং সেখানে আইনজীবীও রয়েছেন। তিনি কিন্তু, তার সাথে আমার পার্সোনালি কথা হয়েছে, তিনি বললেন যে পরিস্থিতি আমরা স্বাভাবিক করার চেষ্টা করছি। বাংলাদেশের মধ্যে একাংশ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন, তারা চাইছেন মানবাধিকার প্রতিষ্ঠিত হোক, কিন্তু অন্য একটা অংশ, বিএনপি বলুন বা একেবারে সুস্থ সমাজের একটা অংশ, তারা কিন্তু সেই ভারত বিদ্বেষী মনোভাব সেটা ক্রমাগত জাগিয়ে রাখছেন। আলোচনায় আমি আসবো, দেখাবো আপনাদের বিএনপির শপথের সেই ছবি। আলোচনায় ফিরবো, বিরতির পর সঙ্গে থাকবেন।
নিউজ ফ্ল্যাশ।